প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভির এই ভিডিও দেখার জন্য। আপনারা জানেন যে আমরা প্রতিদিন আপনাদেরকে রায়হান হত্যার পর থেকেই কিন্তু আপনাদের খবরাখবরগুলো আমরা দিয়ে যাচ্ছি যে রায়হানের আপডেট নিউজগুলো কি হচ্ছে, কি হবে এবং কি হচ্ছে না, এই বিষয়ের উপরে কিন্তু আমরা সবসময় আছি। আমরা পাড়া রায়হানের বাসা এবং রায়হানের গর্ভধারিণী মার সাথে আমরা কথা বলছি। আপনারা জানেন যে এই মার সাথে আমরা যখন কথা বলি তখন অনেকটা আমাদেরও কষ্ট পেয়ে যাচ্ছেন, কান্না করে যাচ্ছেন। এখন শুধু একটি অপেক্ষা করছেন তিনি, যে সন্তানের সুস্থ বিচারটা পাবেন এবং সুস্থ বিচারটা হবে, সেই বিচারের আশায় এখনো বসে আছেন। রায়হান হত্যা প্রায় 40 দিন হয়ে গেছে, তবে ওনার একটি দাবি হচ্ছে যে আমার সন্তানের বিচারটা যেন সুস্থ হয়। গোটা সিলেটবাসী কিন্তু এই রায়হান হত্যার বিচার দেখতে চায়। বিভিন্ন কর্মসূচি তারা পালন করেছেন। কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু প্রধান আসামি আকবর গ্রেপ্তার হয়েছে এবং আকবর এখন পিবিআইয়ের হাতে আছে, আইনের আওতায় আছে, রিমান্ড হয়েছে। রিমান্ড শেষেও কিন্তু আদালতে তোলা হয়েছে। আজকেও কিছু আলামত, আপনারা জানেন যে সেই ঢুনা সীমান্ত যে এলাকাতে আকবরকে ধরা হয়েছিল, সেই এলাকা থেকে নিয়ে আসা হয়েছে। আমরা আজকে রায়হানের আম্মার কাছ থেকে কিছু বিষয় জানার চেষ্টা করব। আমরা দেখছি যে আপনার সন্তান হত্যার বিচার বিভিন্নভাবে উদ্ঘাটন হচ্ছে। আজকেও কিছু আলামত, আকবরের সিম কার্ড সহ বিভিন্ন বিষয় আজকে আইন শৃঙ্খলা বাহিনী উদ্ধার করে নিয়ে আসছেন। এ থেকে কি আপনি মনে করছেন যে আপনার সন্তানের বিচার এগুচ্ছে? ধন্যবাদ। দেখেছি আজকেও যে আকবরের ব্যবহৃত, যেমন তার জামা কাপড় কিংবা 2টা মোবাইল, 3টা সিম কার্ড এবং তার পাসপোর্ট সাইজ ফটো এবং আরো 2টা মহিলার ছবি, এত কিছু দেখলাম। কিন্তু এইসব, এই যে মোবাইলের সিম এবং মোবাইল, এই সিমগুলা যখন ওনারা চালু করবেন তখন দেখতে পারবেন যে এই আকবর কাদের সাথে কথা বলছিল এবং তার সাথে কারা কারা জড়িত ছিল। এবং এই যে বলছিল আকবর যে দুইজন কর্মকর্তা বলছেন যে 2 মাসের জন্য পালিয়ে যাও, আবার 2 মাস পর ঠান্ডা হলে আবার ফিরে আসবে। তে এই সিম কার্ডটা ব্যবহার করলে তো তারা জানতে পারবে যে এই 2জন কর্মকর্তারা কারা। তখন তো এত আলামত তাদের সামনে রেখে, এত আলামত তারা হাতে রেখে, তারপরেও পিপিআই বলছে যে সে শুধু তদন্ত করতেছে। কি এত তদন্ত করতেছে? এত তদন্ত করার পরও আজ কতদিন হইল তার 7 দিনের রিমান্ড দিল। আমি তো দেখছি একটা পাবলিককে যখন রিমান্ড দেয় মাত্র 2 দিন, তখন তাকে হুইল চেয়ারে আনে, আর না 2জনে গাড় ধরে এইরকম গাড়ে বোর করে এনে দেখানোর জন্য আনে। কিন্তু এই যে আকবর 7 দিনের রিমান্ড দিল, সে তো হাসতে হাসতে উঠে এলাজে উঠলো, আবার নিজে হাঁটিয়ে চলেও গেল। তাহলে এইটা কিরকম রিমান্ড? আমার তো মনে হয় না এটা রিমান্ড হয়েছে। রিমান্ডের মতো রিমান্ড যদি হতো তাহলে নিশ্চয়ই আকবর স্বীকার করতো যা কিছু হয়েছে। কিন্তু এই যে হাসান, এর বাদে আশিক এলাহি, টিটু চন্দ্র দাস, এই যে আমার এই রায়হানের খুনি যেগুলা, সবগুলো তো অর্ধেক আছে, কিন্তু এদেরকে এখন পর্যন্ত কেন এই আদালতে তুলে না? কেন এখন এদেরকে এই আদালতে তুলে স্বীকারোক্তি নেয় না? এই যে পিপিআই, তাদের কাছে এই আমার রায়হানের কেসটা আছে, তারা তদন্ত করতেছে। প্রথমে পিপিআই দেখাইলো একরকম, আমরা তো খুবই সান্ত্বনা ছিলাম যে পিপিআই সত্য খবরটা দিবে, কিন্তু এখন দেখতেছি পিপিআই কি খবর দিবে? পিপিআই তো প্রথমে দেখাইলো একরকম, এখন দেখতেছি আমার মনে হচ্ছে এই যে রায়হানের যে খুনিরা সব হাতে থাকা সত্ত্বেও ওরা বলছে তদন্ত করেছে। এবং এই যে আকবরকে রিমান্ডে নিল, নিয়ে সে কি কইল, কি জবাব দিল, কি জানালো, আমরা তো কোনো জবাবই পাই নাই। আজ আকবরের রিমান্ড শেষ হওয়ার প্রায় 4-5 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা তো কোনো সুখবর পাই নাই। আমরা তো এখনো নিশ্চিত নাই যে পিপিআই আমাদের ভালো ফল একটা দিচ্ছে বলে। আমার তো মনে হচ্ছে না, যার কারণে এতদিন যাবৎ এত কিছু হওয়ার পর পিপিআই কোনো ভালো ফল আমাদেরকে দিতেছে না। তাই আমরা পিপিআইয়ের উপরে কিভাবে সন্তুষ্ট থাকবো? আমার রায়হানের বিচারের জন্য সারা দেশবাসী, সারা দেশে বিদেশে সবাই অপেক্ষা আছে যে রায়হানের একটা সুখবর পাবো।
রায়হানকে তো পাবো না ঠিক, কিন্তু তার অন্তত বিচারটা তো পাবো, কিংবা একটা সুখবর পাবো যে পিপিআই যখন আকবরকে রিমান্ডে নিছে। কিন্তু এখন তো দেখতেছি, আমার মনে হচ্ছে না যে আমরা কোনো ভালো ফল পাবো। যদি পিপিআই আমাদের সাথে এইরকম অসন্তুষ্টি কোনো ভালো ফল না দেয়, আমরা যেখানে যাওয়ার প্রয়োজন হয় সেইখানে আমরা যাব। কিন্তু আমি তারপরও দেখবো আমার দুষ ছেলেটাকে যে এতজন লোকে মিলিয়া যে মানলো, এত সব কিছু তাদের মতো আয়নার মতো পরিষ্কার তাদের কাছে আছে, তারপরও তারা যে এখনো বলতেছে যে শুধু তদন্ত করতেছে। কি তদন্ত করতেছে? আচ্ছা, সব কিছু তো তাদের হাতে। এখানে আমরা একটু বেশি জানতে চাই, পিবিআই যারা তদন্তে আছেন বা যাদের কাছে মামলা আছে, তারা তো পরবর্তী যে দায়িত্ব নিয়েছিলেন, তারা আপনাদের বাসায় আসছিলেন এবং তাদের হয়তো নম্বর আপনাদের কাছে আছে বা আপনাদের নম্বর তাদের কাছে আছে। তাদের সাথে ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগ আপনারা করেছিলেন কি না, যে এই বিষয়ে কোনো রিমান্ডে কি হলো বা এই ধরনের কোনো তথ্য আছে কিনা আপনাদের কাছে? আমাদেরকে কথা ছিল, উনারা এই যে পুলিশ কমিশন এসেছিলেন, উনি আমাকে বলছিলেন, মা আমি 2 দিন পর পর আপনাকে আমি খবর দিব কি হচ্ছে না হচ্ছে। কিন্তু এই যে পিপিআই আকবরকে রিমান্ডে নিল, আবার এলাজে তুললো, আবার লামিয়ে নিয়ে গেল, তাকে তো পিপিআই এর কাছে তো সে জবানবন্দি দেয়, কি দিছে না দিছে আমরা জানি না। তবে নিয়ম ছিল যে 164-এ তার রিমান্ডটা রেকর্ড করতো এবং সবাইকে জানাইতো, কিন্তু কেন জানায় নাই তাও আমরা জানি না। এবং এই যে পিপিআই আমাদেরকে এখন পর্যন্ত কোনো ভালো খবর দেয় নাই, কোনো কিছু এখন পর্যন্ত আমাদেরকে জানায় না, না। এটা আমি এটাই জানতে চাই যে হয়তো বা এটা তদন্তের স্বার্থে, আরো কিছু তদন্তের স্বার্থে হয়তো এটা গোপন রাখতে পারে, সে ধরনের কোনো নিউজ আপনাদের কাছে আছে কিনা? সেটা আমাদের কাছে কোনো নিউজ নাই। সে যদি তদন্তের স্বার্থে আরো তদন্ত করে এবং ভালো ফলের জন্য করে, তাও আমাদের কাছে কিছু জানায় নাই। তবে আমি একটাই কথা বলবো, আপনারা তো দেখেছিলেন যখন সালমান শাহ মরে, আজ এত বছর হয়ে গেছে, 24 বছর হয়ে গেছে, এই পিপিআই সালমান শাহ কেসটা তার হাতে, কিন্তু আজ পর্যন্ত ভালো ফল দেয় নাই। তবে আমার রায়হানের বেলায় উনারা কি ফল দিবেন তা জানি না। আগে সে একরকম দেখালো, আর এখন সে কি বলতেছে না বলতেছে সে নিজেও জানে না সে কি বলতেছে। তাই আমাদের এই রায়হানের যে অন্যায়ভাবে, রায়হানের যেইভাবে তারা নির্যাতন করে মারার পরও তারা বলতেছে যে তারা আকবর নাকি নির্দোষ, এবং আকবর বলছে আমি মারি নাই। যে সে যদি মারে নাই সে পালালো কি সেজন্য? আর সে যদি মারে নাই আমার ছেলে মরলো কেন? কে মেরেছে আমার এটা ছেলেকে? এটা কে বলেছে যে সে মারে নাই? এই যে আকবরে বলছে সে মারে নাই, সে মানে কখন বলেছে, কোন জায়গায় বলেছে সেটা? সেইটা তো এই যখন এই খাসিয়া পুঞ্জিতে ধরছে, হ্যাঁ। প্রথম তারা ধরেছিল বলা, তখন বলেছে যে আমি মারি নাই। তারপর বলছে যে আমি একা মারি নাই, আমরা 6-7 জনে মিলে মারেছি। তাহলে এই 6-7 জন মিলে মেরেছে, আকবর তো নিজেই স্বীকার তো এখানে দিয়ে দিয়েছে। তারপর ওনারা আর কি তদন্ত করেন? এরপরে এই যে আকবরের নানান রকম আলামত, এই যে সিম পেলেন, মোবাইল পেলেন, কি 2 জনের ছবি পেল, পাসপোর্ট করে সে অন্য দেশে পলাইয়া যাইব, সে পালাবে কেন? কৃষ্ণ, সে যদি মারে নাই তো সে পালাবে কেন? এই সিম যদি আপনারা ইয়ে করেন, এই জব্দ করেছেন, এই সিমটা চালু করেন, করলেই তো আপনারা জানতে পারবেন এই ঊর্ধ্বতন কোন কথা 2 জন কে কে তাকে বলেছিল যে 2 মাসের জন্য পালিয়ে যাও। আপনারা তো এটা করলে ইয়ে করলেই বাইর করতে পারবেন। এবং এই যে আমার ছেলেরে দরিয়া নিয়ে গেল আরো 2 জন পাবলিক লোক, এই 2 জন পাবলিক লোক কে এবং কেন তারা আমার ছেলেকে মারালো? সব কিছু তো উনারা আলামত পাচ্ছে, তাহলে কেন আবার বলবেন যে উনারা সেই আলামতের সাথে সাথে তো আপনাদেরকে যারা দায়িত্বশীল আছেন সিলেটের, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সহ আরো দায়িত্বশীল যারা আছেন তারাও বলেছেন, এবং মাননীয় পুলিশ সুপার মহোদয় কিন্তু আকবরকে যেদিন গ্রেপ্তার করে নিয়ে আসা হয়, এখানে হাজার হাজার জনতার ভিড় ছিল পুলিশ সুপারের কার্যালয়ের সামনে, তখনও তিনি বলেছেন যে আপনারা শান্ত হন, আকবরের বিচার হবে। এবং মাননীয় পুলিশ কমিশনারও ইতিমধ্যে বলেছেন যে সত্য বিচার হবে। সেই থেকে কি আপনি আশাবাদী না যে আপনার রায়হানের বিচার সত্য বিচার হোক? সেই দিক থেকে কিন্তু সবাই কিন্তু আছে আপনার সাথে, সেটা আপনি কিভাবে কি মনে করছেন? আমরা তো তাদের কথা শুনে আমরা তো মনে করছিলাম যে আকবরকে যখন ধরেই ফেলেছেন, যে নিশ্চয়ই আমরা বিচারটা সুবিচার পাবো। তবে আমি সুবিচার পাওয়ার জন্য সারা দেশে বিদেশে যত জনগণ আছে সবাই আমার সাথে আছে। আমি যেখানে যাওয়ার প্রয়োজন হয় আমি সেইখানে যাব। তবে আমি
আমার ছেলের সুবিচারের আশায় আমি এখনো বসে আছি। জনগণ নিয়ে প্রয়োজনে আমি জনগণ নিয়ে আবার আমি এই আন্দোলন চালিয়ে যাব এবং জনগণ আমার সাথে আছে। এইরকম ভাবে চলতে পারে না, অন্যায়ভাবে একজনকে নির্দোষ ছেলেকে নিয়ে মেরে তারা যে নিজেই তারা আইন তারা বার করবে এবং সব আলামত পাওয়ার পরও আবার বলবে পিপিআই শুধু তদন্ত করতেছে। এই তদন্ত করতে করতে আজ 41 দিন হয়েছে আমার ছেলে, সব আলামত তাদের হাতে রয়ে গেছে। এই সিসি ফুটেজ যে এটা তো আমাদের বানায় নাই, এটা তো এই অফিসের বিভিন্ন সেখানেও দেখতেছে। সিএনজি যে নিয়ে এসেছে হাঁটাই আমার ছেলেকে, সেইটাও আপনারা দেখেছেন এবং আমার ছেলেকে মৃত্যু অবস্থায় সিএনজিতে করে আবার 2 জন লোকে নিয়ে যাচ্ছে, সেইটাও দেখেছেন। এই যে যেইখানে পুলিশ বাড়ির ভিতরে যেই আমার ছেলেকে মারছে, এই যে আরেকজনকে রঞ্জিত নাকি একজন, উনি গিয়ে বলছেন এই রক্তটা ধুয়ে পেলো, এইটাও আলামত পেলেন। আমার ছেলের পণ্য ছিল নেভি ব্লু শার্ট, লাল শার্ট গায়ে তারা পরালো, এইটাও আলামত পেলেন। এত আলামতের পর তারপরেও বলবেন আপনারা কি তদন্ত করতেছেন, আর কেন বলছেন যে আমি এই আকবর স্বীকারোক্তি দিচ্ছে না, কি স্বীকারোক্তি দিচ্ছে এখন পর্যন্ত কিছু জানার নাই আমাদের। সবকিছুর পরে তো এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা বা যারা দায়িত্বে আছেন তারাও তো এখনো ক্লিয়ারলি বলে নাই যে তারা নির্দোষ। সেটা বলেছে তারা, তো সেটাও বলে নাই। আপনিও তো সরাসরি বলতে পারছেন না যে তারা নির্দোষ, এটা কেউ বলবে না। কিন্তু এখন পর্যন্ত মামলা কিন্তু অব্যাহত আছে এবং মামলা চলছে। মামলার ধারাবাহিকতায় আইনি জটিলতা থাকতে পারে, তদন্তের স্বার্থে হয়তো অনেকটা বিলম্ব হতে পারে যে মূল কারণগুলো জানানোর জন্য। যেহেতু এটা আপনারা জানেন যে এটা যে ঘটনাটি ঘটেছে এটা সিলেটের আগে কখনো ঘটেনি, এই 71 সনের পর থেকে এই প্রথম ঘটলো আমার ছেলেকে নিয়ে, যার পরে এটা গুরুত্ব সহকারে সবাই দেখতে চায় এবং যারা দায়িত্বশীল আছে, যারা তদন্তে আছে, তারাও হয়তো এটা আসলে সবকিছু গুছিয়ে নিয়ে শেষ পর্যন্ত একটা ভালো ফলাফল আপনাকে দিতে পারে। সেটা আপনি কি মনে করতে পারেন না? হ্যাঁ, আমি এটা মনে করতে পারতেছি যে হয়তো সবাই এইটাকে তদন্ত করে আমার রায়হানের খুনিদের ফাঁসির আওতায় এনে দেখাবেন যে এই দেখো বাংলাদেশে এখনো এই আইন আছে যে অন্যায়ভাবে কাউকে মারলে কেউ, যে পুলিশ হোক আর যাই হোক, কাউকে ছাড়া যায় না এবং তাদের বিচার হবে। আমি এই আশায় এখনো বসে আছি। তবে যদি পিপিআই ভালো ফল না দেয়, আমরা প্রয়োজনে আমরা বিচার বিভাগে তদন্ত সহকারে আমরা বিচার বিভাগে যাব এবং আমি জনগণকে নিয়ে আমি আবার রাস্তায় নাম। আমার ছেলের বিচার আমি দেখতেই চাই। আমার ছেলের বিচার, যারা আমার ছেলেকে অন্যায়ভাবে মেরে একদম কবরে পাঠিয়ে দিয়েছে, এদেরকে আমি অবশ্যই আমি এদেরকে ছাড়তে চাই না। আমি যদি একবার তাদের সামনাসামনি হতাম, আমি তাদেরকে জিজ্ঞাসা করতাম যে আমার ছেলের দাম মাত্র কি 10,000 টাকা ছিল, আমি তো তারপরও নিয়ে এসেছিলাম, কিন্তু তোমাদের কি আল্লাহ এমন একটা আজরাইল বানাইয়া পাঠাইছিলাইনি যে তোমরা মানুষ মারতে পারো কিন্তু তোমরা দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নেই। এটা এই যে আপনি যেটা বলছেন 10,000 টাকা, সেটা কিন্তু কেউ বিশ্বাস করছে না, কারণ 10,000 টাকার কারণে একজন মানুষ মারতে পারে না। কিন্তু এর পিছনে যে কারণটা আছে সেই কারণটা কিন্তু অনেকেই জানতে চায়। 10,000 টাকার জন্য কি আপনার ছেলেকে মারতে পারে বা মেরে ফেলতে পারে, এটা আপনি মনে করেন? আমার মনে হচ্ছে না এটা 10,000-এর জন্য আমার ছেলেকে মারছে। যদি 10,000-এর জন্য মারতো তাহলে হয়তো তারা কিছু মেরে আহত করে রেখে দিত, তারপর আমি তো নিয়েই গেছিলাম টাকা। কিন্তু 10,000-এর জন্য মারা নাই। এই যে 2 জন কর্মকর্তা বলেছিলেন যে 2 মাসের জন্য চেপে থাকো, এই হয় উনারা নিশ্চয়ই এদের জন্য দায়ী আমার ছেলেকে মারার জন্য, আর না হয় এই যে 2 জন লোক পাবলিক আমার ছেলেকে দড়িয়ে দিয়ে তাদের সাথে সাথে ছিল থানা পর্যন্ত, এই 2 জন লোক দায়ী। তবে এই সত্য ঘটনা একমাত্র আশিক এলাই জানে এবং আকবর জানে। এই পিপিআই কি রিমান্ড দেয়, এদের মুখ থেকে কথা বাইর করতে পারে না কেন? এরকম করে নিশ্চয়ই পিপিআই বায়াস হয়ে গেছে, যার জন্য এরা রিমান্ড দিচ্ছে না। তারা শুধু তাকে পুতুলের মতো সাজিয়ে এই নিয়ে বসে রাখে, আবার চলে আসে। কারণ একজন লোক একজনকে যদি জিজ্ঞাসা করে, ঠিক মতো জিজ্ঞাসা রিমান্ডের মতো রিমান্ড দেয়, অবশ্যই কথা বেরিয়ে আসে। মাত্র 2 দিনের রিমান্ডে, কিন্তু 8 দিন রিমান্ডে। এই যে চিঠুচন্দ্রকে দিল এই 5 দিন, প্রথম দিল 3 দিন, পরে দিল 5 দিন, 8 দিনের রিমান্ডে টিটুর কাছে কি বের করলো? এই যে আকবরকে 7 দিনের রিমান্ড দিল, কি কথা বের করলো? আশিক আলাইকে 5 দিনের রিমান্ড দিয়ে মাত্র 2 দিনের মাথায় সে অসুস্থ বলে তাকে রেখে দিল, কি বাইর হইল কথা? এই যে এই হাসান,
এই তাওহিদ, সজীব, সৌমেন, এদের কাছ থেকে কি কথা বের করলো? এরা সবাই মিলে আমার ছেলেকে মারছে। এখানে আবার কি আর কি তারা তদন্ত করবে, আর কি তারা আলামত খুঁজে বের করবে? এবং আমার ছেলেকে যে মেরে যে সারা জায়গা রক্ত জুড়ে বেসেছিল, সেই রক্তগুলো তো এই রঞ্জিত নাকি সে একজন পুলিশ কর্মকর্তা, উনিও দেখেছেন এবং উনি বলেছেন যে তোমরা ধুয়ে ফেলো। তারপরে আর কি আলামত তারা খুঁজে বের করবে? আমার তো মনে হয় এরা আমাদের সাথে নাটক সাজাচ্ছে। আমার মনে হয় এরা এই যে আকবরের নাটক করতো, এই নাটকের মতো আমাদেরকে নাটক সাজাচ্ছে। এছাড়া আমার তো মনে হয় না তারা সুফলাফল দিবার জন্য। তো আমরা এই আজকে 41 দিন চলে গেল, কি সুফলাফল দিল তারা? আমি তো এখনো দিন রাত, আপনি তো আসলেই দেখেন আমি বারিন্দায় বসে বসে অপেক্ষা করি আমার ছেলে আর আসবে না। যখন শুনি মনে হয় তো প্রথমে বসি যে আমার ছেলে আসতেছে, আবার যখন মনে হয় যে আমার ছেলেকে মেরে তো তারা কবরে পাঠিয়ে দিয়েছে, সে তো আর আসবে না, তখন মনে মনে আফসোস লাগে। অন্তত সুখবরটা পাবো, কোনদিন না কোনদিন কে আসে সুখবর দিবে যে এরা সত্য ঘটনাটা খুঁজে বের করছে এবং আমার ছেলেকে কেন মেরেছে এবং কিসের জন্য তাকে মারানো হয়েছে সেই খবরটা পাবো। এই আশায় আমি সবসময় বসে থাকি। কিন্তু এখন বর্তমানে যে অবস্থা, আমার মনে হচ্ছে না আমি কি বলবো, আমার মনের মধ্যে আমার বুলাট লেগে যায়। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছেন মায়ের কান্না, এবং মায়ের কান্না থাকবেই যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত এই মায়ের কান্না থাকবে। একজন মা 10 মাস 10 দিন গর্ভে ধরে সন্তানকে ধীরে ধীরে লালন করে বড় করে 34 বছর বয়স পর্যন্ত নিয়ে যাওয়াটা একজন মায়ের জন্য কতটা কষ্টের সেটা আপনারা জানেন। এবং আপনারা এটা জানেন যে রায়হান ছোটবেলায় রায়হানের বাবা মারা যান, এবং তারপর থেকে এই মা বাবা দুজনই কিন্তু দুজনের দায়িত্বই কিন্তু এই মা পালন করেছেন এবং রায়হানকে বড় করেছেন। সেই রায়হানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেটা মা কি করে সহ্য করবেন? আমরা প্রায় সময় এসে দেখি মা বারান্দায় বসে বসে সেই দূর আকাশের দিকে তাকিয়ে আছেন, রাস্তার দিকে তাকিয়ে আছেন। আমার মনে হয় দেখে তখন বোধ হয় যে তিনি এখনো অপেক্ষা করছেন যে আমার সন্তান ফিরে আসবে। এই যে মাকে কি সান্ত্বনা আমরা দেব? অন্ততপক্ষে আজকে 41 দিন চলে গেছে, 41 দিনে কি ফলাফল আসছে সেই প্রশ্ন করছেন আজকে মা, যে এখান থেকে কি ফলাফল আমরা পাচ্ছি। তবে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, দায়িত্বশীল আছেন, প্রত্যেকেই কিন্তু পিবিআই প্রশংসা করছেন যে আমাদের দেশের পিবিআই অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত সৎ। আমরাও সেটা বিশ্বাস করি এবং সেই বিশ্বাস রেখেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের বিশ্বাস শেষ পর্যন্ত এর ফলাফল কিন্তু ভালোই হবে। শেষ পর্যন্ত এর ফলাফল সিলেটবাসী জানতে পারবে যে এখানে সত্যের জয় হয়েছে, বিচার হয়েছে। আমরা সেই প্রত্যাশা রাখছি। হয়তো মার মনের মধ্যে অনেক প্রশ্ন জাগতে পারে, কিন্তু এখানে যেহেতু একটি বিশাল বিষয় জড়িত রয়েছে, রায়হানকে কোথায় থেকে ধরে নিয়ে গেছে, রায়হানকে কেন হত্যা করা হয়েছে, আজ পর্যন্ত এর কোনো তথ্য পাওয়া যায়নি। এবং কি কারণে হত্যা করা হয়েছে সেই বিষয়ের সাথে যেহেতু একা কিন্তু আকবর জড়িত না, এখানে অন্যরাও জড়িত হয়ে গেছেন এবং বিভিন্নভাবে একজন সাংবাদিকও রয়েছেন, পুলিশ কর্মকর্তা কনস্টেবল রয়েছেন, সাধারণ জনগণ রয়েছেন, ছিনতাইয়ের অভিযোগ যিনি করেছেন। এই যে বিষয়গুলো গুছিয়ে আনতে হয়তো পিবিআই অনেকটা সময় লাগতে পারে, যার ফলে হয়তো শেষ পর্যন্ত আমরা হয়তো পিবিআইয়ের কাছ থেকে ভালো কিছু পাবো, সেটা আশা করতে পারছি। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিরাপদ রাখুন, অন্যায়কারীকে ঘৃণা করুন, অন্যায়ের প্রতিবাদ করুন। আল্লাহ হাফেজ।